এই রাজ্যে পরিবর্তনের হাওয়া পথ করে বইছে, কিন্তু তারপরেও আপনার আমার সকলের মনে একটাই প্রশ্ন, নিজের ভোটটা নিজে দিতে পারবো তো? ভোটের দিন কোনো গন্ডগোল হবে না তো? এমন আতঙ্কের পরিবেশ তৈরি হবে যে ভোট দিতেই বেরোতে পারবো না, এমন সিচুয়েশন অ্যারাইজ হবে না তো? তার থেকেও বড় প্রশ্ন, গণনার দিন কোনো গন্ডগোল করবে না তো? ওখানেই তো মেন খেলাটা হয়। এই প্রশ্নগুলো উঠছে, তার কারণ হচ্ছে কমিশন আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তারপরেও এই ছাপ্পাশ্রী দলটার, ছাপ্পা সর্বস্ব দলটার শয়তানি বন্ধ হচ্ছে না। দেখুন, এবারে এসআইআর হওয়ার ফলে যেটা নিশ্চিত হয়ে গেছে সেটা হচ্ছে এখানে ছাপ্পা ভোট, নিজেদের ভোট মারার খুব একটা জায়গা নেই। তাহলে উপায় কি আছে? উপায় আছে, যারা একদম চিহ্নিত হয়ে গেছে, যারা এদের এগেনস্টে ভোট দেবে তাদেরকে যে করে হোক আটকে দেওয়া হোক। এবং সেটা যখন পোস্টাল ব্যালটের ভোটিং হচ্ছে, অর্থাৎ যারা ইডি এসেন্সিয়াল ডিউটি, যারা ভোটের কাজেই লিপ্ত থাকবেন, সেই পুলিশ কর্মচারী থেকে শুরু করে ভোট কর্মী, তাদের ভোটিংটা হচ্ছে, সেখানেই বহু জায়গা থেকে গন্ডগোলের ছবি উঠে আসছে। তাদেরকে হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হচ্ছে। তারা বারবার ফোন করে আমাদের জানাচ্ছেন যে এই ধরনের কাজ যদি এখনই হয়, ভোটের দিন কি ছবিটা হবে? দেখুন, ভোটের দিন কি ছবিটা হবে সেটা তো ভোটের দিন এলেই বোঝা যাবে। কিন্তু কমিশন যে ব্যবস্থাটা করেছে তাতে কিন্তু দিদিমণির ঘুমটি উড়ে গেছে। অনেককে গ্রেপ্তারের পরিকল্পনা, তালিকা পেয়েছি, লড়ে যাব, আইপ্যাক নিয়েও হুঁশিয়ারি মমতার। তিনি নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে এই সমস্ত ব্যাপার বুঝে নেবেন। আসলে নির্বাচন কমিশন এমন নজিরবিহীন পদক্ষেপ, একের পর এক পদক্ষেপ নিয়েছে, যাতে করে দিদিমণির কিন্তু ঘুমটা উঠে গেছে। যার মধ্যে এটা অন্যতম। যাদেরকে দিয়ে এতদিন ভোটটা ম্যানেজ করাতেন, যাদেরকে ওই উন্নয়ন বাহিনী সাজিয়ে রাখতেন, যারা ভোট মস্তানিটা করতো, আপনার আমার ন্যায্য ভোটটা দিতে দিত না, উল্টে ছাপ্পাটা করাতো, তারা কিন্তু চিহ্নিত হয়ে গেছে এবং তাদের ঠাঁই হচ্ছে গারদে। এবং সেই জায়গা থেকে তড়িঘড়ি হাইকোর্টে ছুটে যাওয়া হয়েছে, মামলা করা হয়েছে। দেখা যাক সেখানে কি ফলাফল আসে। তবে মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য হাইকোর্ট এই রাজ্যের এই ছাপ্পাবাজদের কথা কিন্তু বুঝে গেছে। ফলে এদেরকে কোনো রকম রেয়াত করছে না, এদেরকে 1 ইঞ্চি জমি ছাড়ছে না। আর সেই জন্যই দিদিমণির ঘুম উড়ে গেছে। এবং ঘুম ওড়ার আরেকটা বড় কারণ হচ্ছে এই যে যাদের চিহ্নিত করা হয়েছে সেই 1000 জনের প্রায় তালিকা। এবং এটা মাথায় রাখতে হবে, এটা প্রথম দফার ওই 152টা আসনের জন্য তালিকা, দ্বিতীয় দফার 142টার জন্য আলাদা তালিকা তৈরি হবে। তাদেরও দ্বিতীয় দফার আগে যথাযোগ্য ব্যবস্থা করা হবে। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে বলে গেছেন 29 তারিখের আগে ভালোই গুন্ডাবাবুরা থানায় গিয়ে সারেন্ডারটা করো, নাহলে 4 তারিখের পর হিসেবটা হবে, কড়াই গন্ডায় হিসেবটা হবে, তখন আর কোনো রকম কোনো রেয়াত করা হবে না। তো এই যে 1000 জনের তালিকা তৈরি করা হয়েছে, সেখানে প্রার্থী, বিধায়ক, কাউন্সিলর তাদের নামও রয়েছে। তার মানে টাইটটা ঠিক কোন পর্যায়ে পৌঁছবে বুঝতে পারছেন? এই গুন্ডা বাহিনীর হালটা ঠিক কী হবে? হ্যাঁ, ডেফিনেটলি আমার আপনার যে আশঙ্কার জায়গাটা রয়েছে সেটা সত্যি, কিন্তু সেটা কমিশন যে ঘুমোচ্ছে তা কিন্তু নয়। পোস্টাল ব্যালট নিয়ে তাদের আরও সজাগ হওয়া উচিত ছিল। একটি ভোটও এবারে এদিক ওদিক হওয়ার জায়গা নেই, অত্যন্ত ক্রুশিয়াল ভোট হতে চলেছে এবারে। তাই সেই জায়গা থেকে এখানে যাদের ক্ষোভ উঠছে পোস্টাল ব্যালট নিয়ে, একদম সঙ্গত উঠছে। কিন্তু কমিশন এই প্রত্যেকটা জায়গা থেকে শিক্ষা নিচ্ছে, প্রতিটা ইঞ্চিতে মেপে নেওয়ার জায়গা করছে। আর তাই যেসব নজিরবিহীন পদক্ষেপগুলো করেছে সেগুলো এক এক করে আপনাদের সামনে নিয়ে আসছি। তাহলেই বুঝতে পারবেন যে সংশয়ের জায়গাটা কিন্তু অনেকটা কাটতে চলেছে। আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত না এগুলো এক্সিকিউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করার জায়গা নেই। কিন্তু কমিশনের স্টেপগুলো, সেগুলো কিন্তু যথেষ্ট মনের বল বাড়াচ্ছে। নাম্বার 1, সব আধা সেনাবাহিনীর প্রধান একসঙ্গে বসে কথা বললেন। কলকাতায় ভোটের নিরাপত্তা নিয়ে নজিরবিহীন বৈঠক, সত্যিই নজিরবিহীন। এর আগে বিএসএফ থেকে শুরু করে আইটিবিপি, মানে যেসব আধা সামরিক জওয়ান এই পশ্চিমবঙ্গের ভোটটা সামাল দেবেন, তাদের ডিরেক্টর জেনারেলরা এক জায়গায় বসে সমন্বয় বৈঠক করছেন। এবং কিভাবে ভোটের দিন এই ছাপ্পা মস্তানদের হ্যান্ডেল করা হবে, কিভাবে তাদেরকে সিধে করে দেওয়া হবে, সেই পরিকল্পনা করছেন। এর আগে পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনে আমি দেখিনি। 1998 সাল থেকে একদম খুব ক্লোজভাবে বাংলার ভোটকে আমি মনিটর করছি, রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে রয়েছি, কিন্তু কোথাও এই ধরনের জিনিস কোনো নির্বাচনে দেখিনি। না পঞ্চায়েত, না মিউনিসিপ্যালিটি, না বিধানসভা, না লোকসভা, কোথাও এটা হয়েছে। এবার এটার আলটিমেট আউটকাম কি হচ্ছে? আলটিমেট আউটকাম যেটা হচ্ছে সেটা মারাত্মক হচ্ছে। নাম্বার 1, প্রথম দফার ভোটে মোতায়েন হচ্ছে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মুর্শিদাবাদের সর্বাধিক, দ্বিতীয় স্থানে শুভেন্দুর জেলা।
407 কোম্পানি মানে মোটামুটি 2.5 লাখ সেনা এখানে নেমে পড়ছে। 2.5 লাখ সেনা নামা মানে 152টা বিধানসভায় হবে, প্রত্যেক বিধানসভায় গড়ে 1650 করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। যদি 300টা করেও বুথ আছে অন অ্যান অ্যাভারেজ একটা বিধানসভায় ধরে নিই, তাহলে প্রতি বুথে 5 থেকে 6 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে, ফলে খুব একটা ট্যাঁফু করার জায়গা নেই। এবার আপনাদের প্রশ্ন হবে যে ভোটের দিন শুধুমাত্র বুথের মধ্যেই তো খেলাটা হয় না, এলাকায় আটকে দেওয়া হয় বা অনেক কিছু গণ্ডগোল করা হয়, সেগুলোর ক্ষেত্রে কী হবে? দেখুন, ইলেকশন কমিশন এখন অবধি যেটা জানিয়েছে, যেটা আপনাদের অনেক আগেই আমি বলে দিয়েছিলাম, যে 3টে করে কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকবে, 2টো করে থাকবে দুটো সংস্থার, যাতে একটা ক্যামেরা বন্ধ করলে আরেকটা অ্যাটলিস্ট চালু থাকে এবং সেখানে কুইক রেসপন্স টিম গিয়ে প্রপার মেজার নিতে পারে। 2টো বুথের মধ্যে থাকবে, একটা বুথের বাইরে থাকবে, সেগুলো মাইক্রো অবজার্ভ প্রতি মুহূর্তে প্রতি পলে সেগুলোকে মনিটর করবে এবং সেখানে কোনো রকম সামান্যতম যদি গণ্ডগোলের ইঙ্গিত আসে সেখানে রিপোল হবে। সুতরাং কড়া ব্যবস্থা এখানে থাকছে। শুধুমাত্র তাই নয়, এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণভাবে থাকছে, প্রথম দফায় 2000-এর বেশি কুইক রেসপন্স টিম মোতায়েন করছে নির্বাচন কমিশন। ঘুরবে 152টি বিধানসভা কেন্দ্রেই, প্রায় 2200-র কাছাকাছি কুইক রেসপন্স টিম, যে টিমে 1 জন করে পুলিশ আধিকারিক থাকবেন এবং তার সঙ্গে 4 জন থেকে 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। এদের কাজ কি হবে? ওই যে বললাম, কমিশন এবার মনিটর করছে প্রত্যেকটা বুথ, এলাকায় ড্রোন উড়িয়ে দেখবে কোথাও কোনো বাধার সৃষ্টি করছে কিনা, কোথাও কোনো ঝামেলার সৃষ্টি করছে কিনা এই উন্নয়ন বাহিনী। যেখানেই হবে সেখানেই এই কুইক রেসপন্স টিম পৌঁছে যাবে এবং তারপর ওই উল্টো করে ঝুলিয়ে সিধা করে দেওয়ার যে প্রসেসটা, সেটা তারা দেখিয়ে দেবে। এবার ওই ভোট লুটের জায়গাটা খুব একটা নেই এবং আমি নিজে যেহেতু একদম মাটি কামড়ে পড়ে আছি, একদম গ্রাউন্ড লেভেলের রিয়েলিটিটা বোঝার চেষ্টা করছি। অপোনেন্টও কিন্তু বুঝে গেছে ভোটের দিন এবার খুব একটা বেশি করার নেই এবং যারা এগুলো করতে চাইছে, নেতৃত্বের কথা মানছে না, তাদেরকে নেতৃত্বই বলে দিচ্ছে, ভাই সেদিনকে কোনো ঝামেলায় ফাঁসলে নিজের দায়িত্ব নিজের, আমরা কিছু বাঁচাতে পারবো না। এবারে কিন্তু ইলেকশন কমিশন সেই জায়গাটাই করছে। যদি এটা ওদের নেতৃত্বের মনের মধ্যে ঢুকে যায় তাহলে কি অবস্থা হবে? আর ঢুকে যাওয়ার পিছনে কারণও রয়েছে। তার কারণ হচ্ছে, কাশ্মীর থেকে ভবানীপুরে এলো বুলেট নিরোধক গাড়ি, বড় সড়ো অশান্তি ঠেকাতে ব্যবহার কেন্দ্রীয় বাহিনী, টহলদারি শুরু। এই যে বুলেট প্রুফ গাড়ি আছে, যেখানে কাশ্মীরে জঙ্গিদের ঠান্ডা করা হয়েছিল, সেই গাড়ি, সেই স্পেশাল গাড়ি এবার পশ্চিমবঙ্গের ভোটের জন্য আসছে। ওই যে কুইক রেসপন্স টিম, তাদের কাছেও থাকবে এবং এখানে ভেতরে খুব স্পেশাল ট্রিটমেন্ট হয়, যে কারণে কাশ্মীরের যেসব পাথরবাজ জঙ্গিরা ছিল না, জওয়ানদের দেখলে পাথর ছুঁড়ত, তারা এখন সব সিধে হয়ে গেছে, আর ওই পাথরবাজির ঘটনা শোনা যায় না। তাহলে কাশ্মীরের মতো উপদ্রুত এলাকাকে যদি ঠান্ডা করে দিতে পারে এই পশ্চিমবঙ্গের ভোট মস্তানদের, এরা কি হাল করবে বুঝতে পারছেন? কত ধানে কত চাল, ভোটের দিন এরা নাকি বুঝিয়ে দেবে। দেখা যাক সেটা কোন জায়গাটায় কিভাবে হচ্ছে। এবং আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন সামনে আসছে, সেটা হচ্ছে প্রায় 41,000-এরও বেশি রাজ্য পুলিশ এই প্রথম দফার নির্বাচনে ইনভলভ থাকবে। এবার এইখানেই আপনারা আশঙ্কা প্রকাশ করবেন যে ভাই, রাজ্য পুলিশকে ঢুকিয়ে দেওয়া মানে এখানে তো এখনও প্রচুর পরিমাণে কালীঘাট বা ক্যামাক স্ট্রিটের ওই অনুপ্রাণিত লেজনারা বস্তু বসে আছে, তারা কিভাবে করবে? তারা তো হয়কে নয় করে দেবে, অত সহজ হতে যাচ্ছে না। কেননা এরাও কিন্তু এবার বুঝে গেছে কত ধানে কত চাল। আপনাদের কয়েকটা ইনসিডেন্ট বলছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, পুলিশও কিভাবে আছে। দেখুন, এই পুলিশের যারা নিচু তলায় রয়েছেন, তারা কিন্তু সকলেই খারাপ নয়, তাদের বেশিরভাগ মানুষই ভালো। তারাও চান এই রাজ্যে পরিবর্তন হোক, তারাও চান তাদের ন্যায্য প্রাপ্য ডিএটা তাদের পকেটে ঢুকুক। যেটা গণ্ডগোলটা করতো সেটা উপর মহল থেকে, কিন্তু যে কজন একটুও এদিক ওদিক করার চেষ্টা করছে কমিশনের এত কড়াকড়ির পরেও, তাদেরও এবার কিন্তু যথাযোগ্য ব্যবস্থা হচ্ছে। যেমন বেলডাঙ্গা থানার আইসিকে সরিয়ে দিল কমিশন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই 2 জায়গা, একটা হচ্ছে বাগুইয়াটি, একটা হচ্ছে নরেন্দ্রপুর থানা, সেখানকার আইসিকেও কিন্তু চেঞ্জ করে দেওয়া হলো। এই নরেন্দ্রপুর থানা আমার বাড়ির ঠিক পাশে, মানে আমার বাড়িটা এখন যেখানে রয়েছে তার মাঝামাঝি পয়েন্ট রয়েছে, একদিকে নরেন্দ্রপুর থানা, একদিকে সোনারপুর থানা। তো এখানে সোনায় মোড়া লোকজন থাকে, পুলিশের লোকজন যারা থাকে, আমাকে ডিস্টার্ব করা, আমাকে হেনস্থা করা, আমার বাড়িতে একটা নোটিশ দিতে এলেও 10 জন 12 জনের টিম পাঠানো, সঙ্গে সিভিক ভলেন্টিয়ারকে পুলিশের ড্রেসে নিয়ে আসা, তাদের নেম প্লেট থাকবে না, বন্দুক নিয়ে আসা, সব রকমের শয়তানি তেঁদরামি এরা করে। তার মাঝখানেও লড়াইটা করব, চোখে চোখ রেখেই করব। তো সেই নরেন্দ্রপুর থানাকে আমি খুব ভালো করে চিনি, তো সেখানে বসে একটু কায়দা করার চেষ্টা করছিল। কিন্তু এই নরেন্দ্রপুর থানা হচ্ছে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে, যেখানে প্রার্থী হয়েছেন এক্স IPS দেবাশিস ধর। তিনি চেনেন এদেরকে খুব ভালো করে।
তাই যারা মাতব্বরি করতে যাচ্ছিল সেখানে রিপোর্ট মেরেছেন, আর ইলেকশন কমিশনের সমস্ত সত্যতা বোঝার পর এদেরকে সরিয়ে দিয়েছে। আর তারপর তোলামূল বাহিনীর যে চিৎকার চেঁচামেচি হয়েছে শোনার পর উত্তর নিয়ে একটু গুগলে সার্চ করুন, তাহলেই বুঝে যাবেন যে কি অবস্থা হচ্ছে। তাই এত সহজ নয়, শুধু নিচু তলা নয়, এই যেমন ধরুন বিধাননগরের সিপি মুরলীধর, তাকেও কিন্তু কমিশন সরিয়ে দিল। অর্থাৎ এই যে রাজ্য পুলিশ আসছে তারা কিন্তু মনিটরিংয়ে থাকছে এবং তাদেরকে পরিষ্কার বার্তা দেওয়া থাকছে যে দিদিমণি তোমাদের বাঁচাতে আসবে না, যদি অন্যায় করো কমিশনের কোপে পড়তে হবে এবং তারপর জীবনের বাকি সময়টা কিন্তু যথেষ্ট বিড়ম্বনার মধ্যে থাকতে হবে। তোমাদের রিটায়ারমেন্টের পর যে বেনিফিটগুলো আছে সেগুলো মায়ের ভোগে চলে যাবে। তাই নিজের ঊর্ধ্বটাকে সম্মান করো, সংবিধান স্বীকৃত যে দায়িত্বটা রয়েছে সেটাকে পালন করো, আর না হলে কত ধানে কত চাল সেটা বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং 41,000 রাজ্য পুলিশ রয়েছে মানে সেখানেই যে আতঙ্কিত হতে হবে এমন কিন্তু কোনো জায়গা নেই। তবে শুধু পুলিশ প্রশাসন নয়, আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখায়। তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগ, রাজ্যের 5 বিএলওকে সাসপেন্ড করল কমিশন, 3 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। বুঝতে পারছেন কত ধানে কত চাল, কিভাবে কমিশন বোঝাচ্ছে। তবে একটা জিনিস হচ্ছে যে এখানে এত সিস্টেমের মধ্যে এই মালগুলো ঢুকে বসে আছে, এই ঠক বাজতে গা উজাড় হয়ে যাওয়ার মতো ব্যাপার রয়েছে, কিন্তু তার মাঝখানেও যতখানি সম্ভব মনিটরিংয়ে রেখে এদেরকে সিধে করে কাজ করানো যায় কমিশন কিন্তু সেই চেষ্টাটাই করছে। কিন্তু যেখানে আর সেটা পারা যাচ্ছে না সেখানেই ওই পোস্টাল ব্যালটের মতো গন্ডগোলটা দেখা যাচ্ছে। ফলে আশঙ্কার জায়গাটা তৈরি হচ্ছে যে ভোটের দিন, গণনার দিন কি হবে। কিন্তু দেখুন, যে সিস্টেম এখন অবধি বললাম, যেভাবে বললাম, তাতে কিন্তু অনেকটাই কনফিডেন্স বাড়ছে যে না, এত সহজে এবার কারচুপিটা এরা করতে পারবে না। আর শেষোক্ত যে জায়গাটা রয়েছে যেখান থেকে ছাপ্পাটা হয় সেইখানটাতেও কিন্তু এবার কমিশন বেশ ভালো করে গোঁজ মেরে দিয়েছে, যাতে আর ওই বদমাইশগুলো ঢুকতে না পারে, এখানকার ভোটার ওখানে গিয়ে ছাপ্পাটা মেরে আসতে না পারে, ওই রোহিঙ্গা বাংলাদেশিগুলোকে দিয়ে আর ছাপ্পাটা মারানো না যায়। এতদিন যেটা হতো, এই যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ডটা রাজ্য পুলিশের যারা ভেতরে রয়েছে বা তারা চেক করতে পারতো, কেন্দ্রীয় বাহিনীর জনে সেই চেকিংয়ের জায়গাটা ছিল না, এবং ভেতরে যারা ভোট কর্মী আছে তারা চেক করতে পারতো। কিন্তু এবার কিন্তু ডবল ভেরিফিকেশন হচ্ছে ভোট কেন্দ্রে ঢোকার আগেই, যদি সেইটা পাশ করে তবেই ভোট কেন্দ্রে ঢুকতে পারবে। এখানে প্রথম স্টেপ যেটা হচ্ছে, যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকছে তারা চেক করবে কোনো গণ্ডগোল, কোনো ভুতুরে ভোটার এসে গেছে কিনা, কোনো স্বর্গ থেকে মৃত সঙ্গীত শিল্পীকে উন্নয়ন বাহিনী নামিয়ে এনেছে কিনা। তারা স্যাটিসফাইড হলে তখন তারা এন্ট্রি দেবে। এন্ট্রি দেওয়ার পরই কিন্তু সেই ভোটার ভোট দিতে যেতে পারবে না, তাকে এবার বিএলও ভেরিফাই করবে। সেই বিএলওর ভেরিফিকেশানের পরে তবে এরা ভোটের লাইনে দাঁড়াতে পারবে। এবং ভোটের লাইন, সেখানেও তো এবার লক্ষণ রেখা টেনে দেওয়া হয়েছে, সেখানে ভোটার ছাড়া অন্য কাউকে গুঁতি করতে দেওয়া হবে না। ফলে দেখুন, চারিদিক থেকে যে মেজারটা তৈরি করা হচ্ছে সেই মেজারটা থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে নির্বাচন কমিশন এবার স্বচ্ছভাবে ভোট করাতে চায়। যার নিজের ন্যায্য ভোট আছে তিনি যে রাজনৈতিক দলকে খুশি ভোট দিতে পারেন, কিন্তু তিনি নিজের ভোটটা নিজে দেবেন। এবার যদি ভোটের দিন এই কাণ্ড করে, কাউন্টিংয়ের দিন কি হবে সেটা ক্রমশ প্রকাশ্য, পরে প্রকাশিত হবে। কিন্তু এটাতেই যে চাপ বেড়ে গেছে, তাতে দিদিমণির এই ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। একদিকে গ্রেপ্তারির পরিকল্পনা নিয়ে তার টেনশন বাড়ছে, অন্যদিকে তিনি বলছেন এখনই পুলিশ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেখে মাথা নিচু করে ফেলছে, আর কদিন তারপরে তো আমাদের আন্ডারেই থাকতে হবে। দিদিমণি, আপনি নিশ্চিত হচ্ছেন কি করে যে আপনার আন্ডারে থাকতে হবে? উল্টে আপনাকে তো বলা যেতে পারে আর কদিন, এই হুমকার কদিন চলবে? 4 তারিখের পর এগুলো কোথায় থাকবে? যদি ছাপ্পা ভোট না হয়, যদি জালিগিরি কাউন্টিংয়ে না করা যায়, আপনার বিসর্জন হচ্ছে সেটার দেয়াল লিখন বাংলার মানুষ স্পষ্ট করে দিয়েছে। আর সেটা যদি সত্যিই হয় 4 তারিখের পর এই হুমকি এগুলো থাকবে তো? নির্বাচন কমিশন কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে। এরপরেও এরা বদমাইশি করবে, এরা শয়তানি করবে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদেরকেও কিন্তু তার এগেনস্টে এগিয়ে আসতে হবে। ইলেকশন কমিশন বিভিন্ন নাম্বার আমাদের সামনে এনে দিচ্ছে, কোথাও কোনো গন্ডগোল দেখলে সিভিজি ল্যাব, সেখানে আপনারা কমপ্লেন মারুন। ওই কি হয়ে গেল দাদা, এরপরেও কেন হচ্ছে না, আমরা ভোট দিতে পারবো তো? কান্নাকাটির ভোট নয় এটা, নিজেদের স্বার্থে, নিজেদের বাঁচার স্বার্থে এই রাজ্যে পরিবর্তনটা করতে হবে। যদি করতে না পারেন 4 তারিখের পরে এই কান্নাকাটি শোনার কেউ থাকবে না। এবং 4 তারিখের পরে ওই 21-এর পর কি ভোট পরবর্তী হিংসা দেখেছেন তার 50 গুণ আছড়ে পড়বে, সেটা আপনিও জানেন, আমিও জানি। তাই নিজেদেরকেও সচেতন হতে হবে, নিজের
নিজেদের নাগরিক কর্তব্য পালন করতে হবে। ইলেকশন কমিশন যে এতখানি চেষ্টা করছে, এত কিছু করছে, তারা নাম্বার দিয়ে দিচ্ছে, সেখানে কমপ্লেন করুন, নিজের সুরক্ষা সুনিশ্চিত করুন এবং নিজের ভোটটা নিজে দিন, সঠিক জায়গায় ভোটটা দিন। না হলে এই যে সুযোগ এসছে, এই যে সোনার সুযোগ এসছে, আগামী 50 বছরেও আসবে না। এবং তার থেকেও বড় কথা, এই সুযোগের সদ্ব্যবহার যদি আমরা করতে না পারি, তাহলে 4 তারিখের পর বাঙালি হিন্দু হিসেবে আমাদের এক্সিস্টেন্স থাকবে তো? সেই প্রশ্নটা কিন্তু আপনিও খুব ভালো করে বুঝতে পারছেন, আমিও খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু যেভাবে ইলেকশন কমিশন একের পর এক পদক্ষেপ নিচ্ছে, তাতে করে কিন্তু কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, সেটার এগেনস্টে কমপ্লেন করুন, মেজারিং স্টেপ হবে। বাকি জায়গাটা ইলেকশন কমিশন কিন্তু নিরপেক্ষ ভোট করানোর জন্য পুরোপুরি তৈরি। আর যত সেটা হচ্ছে, তত কিন্তু দিদিমণির আতঙ্ক বাড়ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।